ইরানিয়ান একটি প্রবাদ আছে, আ গুড নেইবার ইজ বেটার দেন ওয়ান্স রিলেটিভস। আমার ধারণা ইরানিয়ানরা এই প্রবাদটির মর্মার্থ যতটা বুঝেছেন তার চেয়ে ঢের বেশি বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বুঝে যাচ্ছেন। কখনো সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত লাশ হয়ে, কখনো পাখির মতো গুলি খেয়ে, কখনো শৃগাল কুকুরের মতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া লাশ হয়ে, কখনো বন্দী হয়ে, কখনো বা আহত হয়ে। আর এমনটা হরহামেশাই ঘটে বাংলাদেশ ও ভারতের সীমান্তে, যা বিশ্বের ইতিহাসে ও মানচিত্রে বিরল। অথচ সে দেশটি বলে বাংলাদেশ নাকি তাদের বন্ধু রাষ্ট্র। জুলাই 36-এর শিক্ষার্থী ও জনতার বিপ্লবের পর দিল্লি প্রচার করে বাংলাদেশ তাদের জন্য সিকিউরিটি থ্রেট। এটি পুরোপুরি ইসরায়েলি বয়ান, সাম্প্রদায়িক বর্ণবাদী ও জেনোসাইডাল। ইসরায়েলের কাছে ফিলিস্তিন মাত্রই সিকিউরিটি থ্রেট। এজন্যই এই থ্রেটকে কন্টেইন করার জন্য তারা অসলো চুক্তির মাধ্যমে একটি বংশবদ্ধ ফিলিস্তিন কর্তৃপক্ষ অর্থাৎ প্যালেস্টাইন অথরিটি পশ্চিম তীর ও গাজায় বসিয়েছিল। উদ্দেশ্য ছিল ঐতিহাসিক ফিলিস্তিনের 22 ভাগকে ফিলিস্তিন হিসেবে প্রচার করা, যেন 78 ভাগ ইসরায়েল নিয়ে কোনো কথা না ওঠে, এবং ওই 22 ভাগের দৈনন্দিন বেসামরিক লোক প্রশাসনিক কার্যক্রম ফিলিস্তিন কর্তৃপক্ষকে দিয়ে করানো, আর জলস্থল অন্তরিক্ষের কার্যকর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা। এটাকেই আমরা বলতে পারি জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি। আইরনিটা হলো তারা ফিলিস্তিনিদের ভূখণ্ড নিজেদের করায়ত্তে রাখবে, কিন্তু ফিলিস্তিনি জনগোষ্ঠীর কোনো দায়িত্ব নেবে না। চিন্তার বিষয় হলো অবিকল না হলেও এই মডেলের সঙ্গে দিল্লি ঢাকা সম্পর্কের বেশ কিছু মিল দেখা যায়। তারা এখানে একটা আজ্ঞাবহ সরকার বসাতে সবসময় প্রাণান্তকর কোশিশ করে যাচ্ছে, যা হবে ফিলিস্তিনের পশ্চিম তীরের মতো পৌর কর্তৃপক্ষ। আর নিরাপত্তা হুমকির নামে বাংলাদেশের কার্যকর নিয়ন্ত্রণ তাদের হাতে রাখতে চায়। বস্তুত আওয়ামী লীগ হয়ে উঠেছিল ইন্ডিয়ার পিএলও টাইপ কর্তৃপক্ষ। পাঠক খেয়াল করুন দিল্লি এখন কি করছে। তারা নিজেদের বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ দাবি করছে, অথচ একজন পতিত ফ্যাসিস্ট গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছে। শুধু তাই নয়, বাংলাদেশ বিরোধী হরেক রকম কর্মকাণ্ড চালিয়ে যেতে সহযোগিতা করছে। এটা শুধু বিজেপির নীতি তা নয়, কংগ্রেসেরও নীতি। আপনি যদি কংগ্রেস নেতা শশী থারুরের কথা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে নাকি দিল্লির ঐতিহাসিক রিলেশনশিপটা কেমন। এখন তাদের ঐতিহাসিক বন্ধু হাসিনা বিপদে পড়েছে, তাই তাকে আশ্রয় দিয়ে বিজেপি সরকার নাকি ভারতীয় গণতন্ত্রের মান রক্ষা করছে। একজন গণহত্যাকারীকে জায়গা করে দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে দিল্লির এস্টাবলিশমেন্ট উষ্মা ও ক্ষোভ তৈরি করেছে। এরপর তারাই আবার তাদের সিজোফ্রেনিক গদি মিডিয়াগুলোই প্রচার করছে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী। আদতে বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার জনগণের বিরুদ্ধে নয়, দিল্লির এস্টাবলিশমেন্টের বাংলাদেশ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে। গণহত্যাকারীকে আশ্রয় প্রশ্রয় দেওয়া কি ভারতীয় গণতন্ত্রের ঐতিহ্য? এটাই কি দিল্লির তথাকথিত স্ট্যান্ডার্ড? আপনারা বাংলাদেশকে সিকিউরিটি থ্রেট হিসেবে বিবেচনা করবেন, অথচ হাসিনাকে আশ্রয় এবং প্রতি বিপ্লবী কাজ করতে দিয়ে বাংলাদেশের নিরাপত্তার সংকট তৈরি করবেন আর বলবেন বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। বাংলাদেশ কোনোভাবেই ইন্ডিয়ার সিকিউরিটি থ্রেট নয়, বরং প্রতিবেশী। বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করে দিল্লিকে এমন কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক চাইলে এটা আপনাদের বন্ধ করতে হবে। যাই হোক, বাংলাদেশের আগের যে কোনো সরকারের চেয়ে কাঠামোগতভাবে ইউনূস সরকার কিছুটা আলাদা। কাগজে কলমে আমাদের পররাষ্ট্রনীতি হলো সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। কিন্তু এই স্লোগানের বাস্তবায়ন হয়নি কখনো, আর হওয়ার সম্ভাবনাও কম, কারণ রাষ্ট্র থাকলে শত্রুও থাকবে, এটাই তো স্বাভাবিক। শেখ মুজিব সরকার চীনা ব্লক, সৌদি ব্লককে কাছে টানতে পারেনি। জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকার সোভিয়েত আর ভারতের বিপক্ষে ছিল। এরশাদের সরকার অবশ্য ভারত বিরোধী ছিল না। হাসিনা সরকার পাকিস্তানকে কাছে টানতে চায়নি, ভারতের অন্যায় আবদার রাখতে গিয়ে সার্ক ধ্বংস করে দিয়েছে। আর যেভাবে বাংলাদেশকে তিনি ভারতের উপনিবেশে পরিণত করেছিলেন, সেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা। ডক্টর ইউনূস স্বাভাবিকভাবেই ওনাদের চেয়ে বেশ আলাদা, কারণ ওনার মতো কেউ কখনো বড় বাংলার মসনদে বসেননি। ডক্টর ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার পর পররাষ্ট্র ক্ষেত্রে একটা বিপ্লব ঘটেছে, যা বাংলাদেশের বিগত 53 বছরেও দেখা যায়নি। যেমন উনি ক্ষমতায় আসার পর পূর্ব পশ্চিমের বড় দেশগুলো থেকে অভিনন্দন এসেছে। একেবারে মধ্যপ্রাচ্য থেকে চীন, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে লাতিন আমেরিকা, কোনো দেশ এই অনির্বাচিত ইউনূস সরকারকে নিয়ে কোনো আপত্তি করেনি। দেশ বিদেশে সবার গ্রহণযোগ্যতা
সফলতা পেয়েছে। এটা ছিল অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পররাষ্ট্রীয় চ্যালেঞ্জ, যেটা তারা খুব ভালোভাবেই উতরে গেছে। আর দিল্লির সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে ডক্টর ইউনূস স্পষ্ট বার্তা দিয়েছেন মোদীকে। হিন্দুদের নির্যাতন নিয়ে কথা হয়েছে, এমনকি অতি সম্প্রতি তিনি কয়েকটি ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে নয়। তাছাড়া পাকিস্তানের সঙ্গে গত 15 বছর আমাদের অপ্রয়োজনীয় দূরত্ব সৃষ্টি করে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। 54 বছর আগে যুদ্ধ দিয়ে ইতিহাস চলে, জাতীয় চেতনা বা সংস্কৃতি চলে, পররাষ্ট্র নীতি চলে না। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে হাসিনা সরকার অযৌক্তিকভাবে আমাদের স্বাভাবিক ট্রেড পার্টনার পাকিস্তানকে দূরে সরিয়ে রেখেছিল। ইউনূস পাকিস্তানের রাষ্ট্রদূতকে সবার সামনেই বললেন, আমরা সার্ক পুনরুদ্ধার করতে চাই। উল্লেখ্য যে এর আগে 2016 সালে সার্ক সামিট ইসলামাবাদে হওয়ার কথা ছিল। হাসিনা আর মোদি তখন প্ল্যান করে যেতে রাজি হননি। তখন থেকেই সার্ক অকার্যকর। মূলত হাসিনা মোদির রসায়নে সার্ক অকার্যকর হয়ে পড়েছে। এর বাইরে ইউনূস সরকার পাকিস্তান থেকে অস্ত্র কিনতে যাচ্ছে। ডক্টর ইউনূস অস্ত্র গোপনে কিনতে পারতেন, কারণ অস্ত্রের চালান বেশিরভাগ সময় গোপনে আসতো। কিন্তু ইউনূস পাকিস্তান থেকে প্রকাশ্যে অস্ত্র কিনছেন। এর উদ্দেশ্য ভারত আর মিয়ানমারকে স্পষ্ট বার্তা দেয়া। ডক্টর ইউনূস আসিয়ানের সভাপতি দেশ মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে জানিয়েছেন তিনি বাংলাদেশকে আসিয়ানের সদস্য করতে চান। তাছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মালয়েশিয়ায় 7টি ইউনূস সেন্টার রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন 53 সদস্যের এক বিশাল বহর নিয়ে এবং সেখানেও আলোচনা হয়েছে আসিয়ানের অন্তর্ভুক্তি নিয়ে বলে মনে করি। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, বাংলাদেশের আন্তর্জাতিক মুক্তির পথ। এর কারণটাও জিওপলিটিক্যাল। বাংলাদেশের সবচেয়ে নিকটস্থ প্রতিবেশী হলো উলফল্যান্ড অর্থাৎ ভারত। ভারতেরও সবচেয়ে নিকট প্রতিবেশী বাংলাদেশ। ভারত আর বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দুটো আলাদা সত্তা হতে পারে, কিন্তু ভূগোল, জাতি, ইতিহাস, রাজনীতি বিবেচনায় এ দুটো মিলে একটাই দেশ। এর সঙ্গে যুক্ত নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান, এগুলো প্র্যাকটিক্যালি সব একই দেশ। এই একটা দেশের মধ্যে চলাচলে বাধা সৃষ্টি করা, কাঁটাতারের বেড়া দেওয়ার মানে অত্যাচার ছাড়া আর কিছুই নয়, বরং দেশের স্বাভাবিক বাস্তুতন্ত্রকে অস্বীকার করা। দেশভাগ এই স্বাভাবিক বাস্তুতন্ত্রকে অস্বীকার করেছে। ফলে ভারত ছাড়া বাকি সব দেশ, এমনকি নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কাও ছোট ছোট খাঁচায় পরিণত হয়েছে। এই খাঁচাগুলোর আকার ছোট, যার কারণে কেউ কোনোদিন স্বয়ংসম্পূর্ণ হবে না। প্রত্যেকটা খাঁচা ভারতের উপনিবেশ। এই অবস্থার জন্য মোদি, হাসিনা, খালেদা বা অন্য কাউকে দায়ী করা যাবে না। ভূগোলটাই এরকম যে খাঁচাগুলোর নিয়ন্ত্রণ ভারতের হাতে। ভারত নির্ভরতা না কাটালেও ভারতের প্রভাব অন্তত অর্ধেকে নামিয়ে আনার, আমাদের দেশকে অর্থনৈতিক আর সাংস্কৃতিকভাবে মুক্ত করার একটা পথ হতে পারে আসিয়ান। আমরা আসিয়ানের ঠিক বর্ডারে বাস করি। সাংস্কৃতিকভাবে আমাদের কোনো মিল না থাকলেও অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয় কাঠামোগতভাবে অনেক মিল আছে। আসলে যে কোনো আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্মে যদি একটা দানব বাস করে তাহলে সেই প্ল্যাটফর্ম কাজ করে না, যে কারণে চীন, রাশিয়া বা আমেরিকা নিয়ে কোনো আঞ্চলিক জোট করা যায়নি। এই একই কারণে সার্কও খুব একটা কাজ করবে বলে মনে হয় না, কারণ এ দুটোতেই সদস্য দেশগুলোর আয়তন, জনসংখ্যা, ক্ষমতার একটা ভারসাম্য আছে, যা সার্কের মধ্যে নেই। আর পরিষ্কার করে বললে বাকি সব দেশ এক করে দিলেও ভারতের অর্ধেক হবে। তাই ভারত নির্ভরতা কাটিয়ে উঠতে খালেদা জিয়ার সরকারকে লুক ইস্ট পলিসি হাতে নিতে হয়েছিল, যা বাস্তবায়ন করতে পারেননি। লুক ইস্ট বাস্তবায়ন হলে বা আমরা আসিয়ানে ঢুকতে পারলে কি হবে? আপনি হানিমুনে কাশ্মীরে আর যাবেন না, কারণ বাই রোড অন ভিসা নিয়ে আপনি ব্যাংককে যেতে পারবেন। 50,000 টাকা খরচে ইন্দোনেশিয়া ঘুরে আসতে পারবেন। চিকিৎসা করতে আর চেন্নাই যাবেন না। গরিব হলে ব্যাংকক, মালয়েশিয়ায় যাবেন, বড়লোক হলে সিঙ্গাপুর। এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি সফরে এসে বাংলাদেশিদের দাওয়াতও দিয়ে গেছেন মালয়েশিয়ায় সস্তায় চিকিৎসা নেওয়ার জন্য। আর সুবিধা হলো চীনের সঙ্গে আমাদের BICM করিডোর হওয়ার কথা ছিল গত 1 দশকে। এটা হলে কলকাতা, ঢাকা, মিয়ানমারের মান্ডালায় এবং চীনের কুনমিং সড়কপথ ও পরে রেলপথ যুক্ত হতো। আমরা অনেক সহজে চীনে যেতে পারতাম, চীন থেকে পণ্য আনতে পারতাম। এই ভয় থেকেই ভারত BICM বাতিল করে নতুন প্রকল্প নিয়েছে, যেখানে চীন, মিয়ানমার, ভারত আছে, কিন্তু বাংলাদেশকে রাখা হয়নি। বর্তমান সরকারের কল্যাণে বাংলাদেশিরা ইতিমধ্যেই চীনের কুনমিং থেকে চিকিৎসা সেবা নেওয়া শুরু করেছে। যদিও বাংলাদেশের উচিত নিজের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা, যেন বাংলাদেশিদের কোথাও গিয়ে চিকিৎসা নিতে না হয়। চীনের BRI প্রকল্প তখন বঙ্গোপসাগরকেও যুক্ত করতে পারবে। এবার আর আকিয়াব দিয়ে না,
পায়রা আর মোংলা এতে যুক্ত হতে পারবে। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর আমাদের শ্রম বাজার প্রসারিত হবে। প্রযুক্তির দিক থেকে বহুপক্ষীয় সহযোগিতা বাড়বে। আমাদের মনে রাখতে হবে, হিন্দুত্ববাদ বা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াইটা কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে শুরু হয়নি, বরং এই লড়াইটা শুরু হয়েছে প্রায় 3000 বা 3500 বছর আগে থেকে। আমাদের এই ভারতীয় উপমহাদেশে অস্ট্রিক নিগ্রোদের পরে আসে দ্রাবিড়রা। তৎকালীন ইলাম বা বর্তমান ইরান থেকে প্রায় 7000 থেকে 4000 খ্রিস্টপূর্বে। আমরা মূলত অস্ট্রিক এবং দ্রাবিড়দের মিশ্রণে গড়ে ওঠা একটা জাতি। অস্ট্রিকরা মূলত দ্রাবিড়দের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। দ্রাবিড়রাই সিন্ধু সভ্যতা স্থাপন করেছিল। এই সিন্ধু সভ্যতাকে 1500 খ্রিস্টপূর্ব ধ্বংস করেছিল ককেশাস অঞ্চল থেকে আসা আর্যরা। তারা সঙ্গে করে নিয়ে এসেছিল বেদ। এজন্যই ইতিহাসে তাদের সময়টাকে আর্য যুগ বা বৈদিক যুগ বলা হয়ে থাকে। এরপর তারা পুরো ভারতবর্ষটাকে 8 ভাগে ভাগ করেছিল এবং ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল দখল করে বর্তমানে বাংলাদেশের দিকে ঢুকতে চেয়েছিল। কিন্তু আমাদের বীর পূর্বপুরুষরা তাদের সঙ্গে টানা 500 বছর যুদ্ধ করে পরাজিত করেছে। পরাজিত হয়ে ভাগীরথী নদীর ওপারে তাদের সীমানা নির্ধারণ করলো, যার নাম দিল আর্যাবট বা আর্যদের পবিত্র ভূমি। সুতরাং এ দেশের মানুষ পরাজিত হবে না। হিন্দুত্ববাদীদের হেজিমনির বিরুদ্ধে কাউন্টার হেজিমনি তৈরি হবে এবং ব্রাহ্মণ্যবাদীদের গ্র্যান্ড নেরেটিভ ও মেটা নেরেটিভের ডমিনেন্ট ডিসকোর্সগুলো ভেঙে চুরমার করে ইউনিভার্সালিটির দিকে এ দেশ এগিয়ে যাবে।